আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমরা দেখছি জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে ফিচে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেন তেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচনের সুষ্ঠুর জন্য আপনারা জানেন সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে ডিসিএসপি টিওনোদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এইখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না, আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন 30 জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে
যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে 2024-এর মতো নির্বাচনে, 2018-র মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মত সাবধান না হন, তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জনগণ যদি জানে আপনারাই জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, আপনারা এই রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকারের যে সুযোগ আছে, তার সাথে বেইমানি করছেন। আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে, আমরা মনে করি, কিন্তু মানুষটা বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন ষড়যন্ত্রকারীদের পাশে। আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের 2-3 জন লোক, প্রয়োজনের নাম পরে বলবো বলেছি, আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আপনি তাদেরকে সরান, নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করুন। এই হচ্ছে আমার প্রথম কথা। এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন 2024 সাল, এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল, পার পায়নি। আর এখন যুবকদের ভিতরে যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না। প্রিয় ভাইরা, এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি। একটি দল
কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের ঐক্যমত্যে বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয়। এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে। জনগণ বুঝে, যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না, তাহলে সংস্কারকে করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব জনগণের সাথে নিয়ে। অনেক আলোচনার পরে আমরা শুরু থেকেই বলেছিলাম, সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হইতে পারি না, তো জনগণ ডিসাইড করুক। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যে কৌশলটা তারা করেছে, মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে। এটা আমরা বুঝি, এটা যে সময় ক্ষেপণের টেকনিক, এটা আমরা বুঝি। শুরু থেকে যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটাও আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা টুনা ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে। আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি। গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত, কিন্তু এখনো একটু প্যাঁচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তারা একমত হয়ে জনচাপে, জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে পেশ করার চেষ্টা করছে। একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা। একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি, যেমন আমাদের জুলাই চার্টার, যেটা সংস্কার প্যানেল আমরা করেছি, সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে, এর ভিতরে একটা হচ্ছে আপার হাউসে পিআর সিস্টেমে নির্বাচন, জনগণের পিআর, পার্লামেন্ট মেম্বারদের পিআর। জনগণের পিআর মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউসের সদস্য নির্ণীত হবে। যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউস নির্বাচিত হিসাবে নির্ধারিত। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউসের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে, তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগই আর থাকলো না। এইরকম একটি জন্মের আগে ভোটটা হবে কি, যে পুরুষ না ছেলে না মেয়ে এখনো হয় নাই, সায়েন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে,
এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে, ভোট হয়ে যাবে আগে। উদ্ভট টাইপের কথা, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপার হাউস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করে দেবে। এর কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে, কিন্তু হয় না। মুখ মে শেখ ফরিদ, বগল মে ঈদ, ভিন্ন রকম চিন্তা। আমরা কালকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জাতি সেটা জানতে পেরেছি। আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট। এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা, যে সময় আছে এটা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তোলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। আরেকটি কথা তারা বলে, মানুষ বলে কেউ কেউ, যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। কেন? যে এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হজবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে, জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হইতে পারে। কথাটি যুক্তি। তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হজবরল হয়ে যায়, তাহলে হজবরলের এই রেজাল্টটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না। পুলিশ আপনাকে কপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিক মতো বুঝটুজ আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা, এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একবার নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানেই যদি ভেজাল ভূতাত্ত্বের উপরে চাপাইয়া হজবরল লন্ডভন্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিণতি তৈরি করে। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক, ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট, আমার 7 পয়েন্ট, তাহলে জিতবে কারা? কালকে ইলেকশন কমিশনে বলে আসছি, মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে ডেকে আনবেন। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি, তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না। খুব সিম্পল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতার জন্য, জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য, জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য
জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন, সংশ্লিষ্ট অফিসার, পুলিশ, সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার, রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা জিনিস, এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসেই আলাদাভাবে গণভোট দিতে হবে। এটা আজকে শুধু একটি দলের দাবি নয়, এটা আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুপি নিয়ে যিনি আসছেন, এটা আশরাফ আলী আকন সাহেব, তাকেও আপনারা চিনেন। উনি বেশ রাজনীতি বুঝে বিশ্লেষক এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাহেব। অন্যরা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, এখানে আসছেন, করছেন। যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এই ধরনের রাস্তায় দাঁড়ালে সরকারের কানে পানি যায় না। আমাদের দেশে আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি দিয়ে হাঙ্গার স্ট্রাইক করতেছিল প্রায় 40 দিন। হাঙ্গার স্ট্রাইক কয়দিন? 40। ইন এনি কেস নানা কথা তো আসেই, থাকলেও বসেছে, কেউ আসে, কেউ আসে। ওই সময় আমি কয়েকদিনের জন্য ইস্তাম্বুল গেছিলাম। আমার হোটেল ছিল পার্কের পাশে। দেখলাম যে কোনো একটা মিছিল প্ল্যাকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে। আমি ভাবলাম যে লোকগুলো কত বেকুব, রাস্তাও ঘেরাও করে নাই, রোডও বন্ধ নাই, মিছিল করে পার্কে বইয়ে রয়েছে, তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নেই। কিন্তু বিকেলবেলা দেখলে যে তা আর নাই। জিজ্ঞেস করলাম কেন? ওই মন্ত্রী আসছিল, পার্কে কথা হয়েছে, দাবি পূরণ হয়েছে, তারা চলে গেছে। তো ও সমস্ত দেশে পার্কে বসলেও দাবি পূরণ হয়। আর আমাদের দেশের এমন এক ব্যাড কালচার, যা আপনি ঘাড়ে দইরা সুবাইয়া না দিলে দাবি পূরণ হইতে চায়, কানে পানি যায়। আমি কালকে বলেছিলাম গুরুত্বপূর্ণ এক জায়গায় যে আমরা বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা মনে করি এখন রাস্তায় দাঁড়াইলেও আপনারা বিবেচনা করবেন, আর যদি না করেন তাহলে অতীতের যে সমস্ত অভ্যাস ছিল, অভিজ্ঞতা ছিল, সেগুলো পুরা নিঃশেষ হয় নাই, ওইটাও আমাদের জানা আছে। আর কিছু আজকে বলতেছি না, প্রথম দিন বেশি কথা কইলে গভর্নমেন্ট ভয় পেতে পারে। কিন্তু দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্রাজুয়ালি করব ইনশাআল্লাহ। আমাকে অন্য বলে সময় তো নাই, সময় আছে, সময় আছে। কারণ আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া। আজকের এটাতে কিছু গরম হইতেছে না, পরের দিন মিটিং আছে, আরো কিছু গরম হবে। তাওয়া গরমের সময় লাগে, তাওয়া গরম হলে যখন আপনি ভুট্টা দিবেন ফুটতে সময় লাগে। কথা ঠিক কিনা? আমরা চাই না সেরকম কর্মসূচি। আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করি। আমি তো বলেছি আসেন আলোচনা করি না। অনেকে বলে নির্বাচনী নানা কথা, আমার আসেন, বিএনপি বন্ধুগণ আসেন, অন্য বন্ধুগণ আসেন। আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন, আমরা যাই, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা রাজপ্রাসাদে যেতে পারি, আমরা ইনশাআল্লাহ কুড়িগড়ে ডাকলেও আমরা যাই, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না।
আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা নমিনেশন বাণিজ্য করি না। আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমন ভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, তখনই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উদ্র করে দেব। কৃষকদের জন্য বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারিভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফড়িয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো। দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ। এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এদেশের মানুষ অতীতে আর কোনোদিন দেখে না। আর ডিটেলস বলবো না আজকে, আরো কথা আছে, আরো কথা আছে ইনশাআল্লাহ বলবো। আজকে মাননীয় সব বলতেছে কথা কিছু রিজার্ভ রাখেন, আমি তো এক রিজার্ভের কথা বিপদে বলছিলাম। মুখ্য কথা হচ্ছে যে আমরা চাই সরকারকে, প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এক্ষেত্রে যে সমস্ত উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে তাদেরকে সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই, যা আছে তার সাথে সেটাই আপনি সই, তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, দিতে হবে। আর যদি না হয় বলে দিয়েছি, প্রকাশ্যে বলে দেব, এবং প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নিয়ে আসবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। এটা বন্ধ করুন। 2 নভেম্বরে গণভোট দিন। 3 পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশের পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। কিভাবে বাস্তবায়ন হবে আমরা আলোচনা করতে চাই। আর খুনি এবং দায়ীদের যারাই অপহরণ করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানুষ মরেছে, গুলি করেছে, তাদের সকলকে বিচারের প্রক্রিয়া আনতে হবে। তবে আমরা বলেছি বিচার সেরকম হবে না
এরকম বিচারে আমাদের নেতা মতিউর নিজামীকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার, আমরা চাই ন্যায়পরায়ণ বিচার, প্রত্যেকের প্রতি যেন জাস্টিস করা হয়। এটি আমাদের খুব স্পষ্ট বক্তব্য। যেন তেনভাবে বিচার করে কারো কোনো অন্যায় হোক, অধিকার থেকে বঞ্চিত করা হোক, সেটা আমরা চাই না। আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন মাত্র শুরু হইল, আন্দোলন মাত্র শুরু হইল। আপনারা কি টায়ার্ড হয়ে যাবেন? আরো প্রোগ্রাম দিলে আসি, আরো প্রোগ্রাম দিলে, আরো প্রোগ্রাম দিলে, 3 বার প্রোগ্রাম দিলে আশা করি দরজা খুলবে। 3 বার বললাম। আল্লাহ হাফেজ।